দর্শক আমন্ত্রণ যমুনা আই ডেস্ক শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার ইসরায়েলি বাহিনীর, নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তের দাবি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের। ইসরায়েলকে অস্ত্র সরবরাহের ঘোষণা দেয়ায় আবারও সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র, স্বার্থ অক্ষুণ্ণ রাখতেই দ্বিমুখী আচরণ ওয়াশিংটনের, মত বিশ্লেষকদের। বন্যায় বিপর্যস্ত ভারতীয় রাজ্য আসাম, প্রাণহানি ৮৪,০০০-এর, পানিবন্দী ১৪ লাখের বেশি। নেপালে ভূমি ধসে বাস খাদে, নিখোঁজ ৬৬ যাত্রী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সংগঠনটি ৭ অক্টোবরের অভিযান থেকে নিজ নাগরিকদের রক্ষা না করতে পারার দায় স্বীকার করল দেশটির সামরিক বাহিনী। হামাসের আলোচিত অপারেশন আল আকসা ফ্লাড নিয়ে প্রথম দফার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আইডিএফ। এতে দেশটির সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কথা তুলে ধরা হয়। গেল ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন স্থানে অভিযান চালায় হামাস। এর মধ্যে অন্যতম কিবুৎজ বেরির অভিযান। আবাসিক এলাকাটিতে বসবাস ১,০০০-এর বেশি বাসিন্দার। হামাসের ওই অভিযানে এলাকাটিতে প্রাণ যায় শতাধিক ইসরায়েলির। হামাস যোদ্ধারা হামলা চালায় ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা চৌকি এবং ট্যাঙ্কেও। বিশ্ব রাজনীতি এবং সামরিক ইতিহাসে তোলপাড় তোলা হামাসের ওই অভিযান নিয়ে প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে উঠে আসে কিবুৎজ বেরি আবাসিক এলাকায় হামাসের অভিযানের ইস্যুটি। বলা হয়েছে, হামলার কয়েক ঘন্টা পার হলেও সেখানে পৌঁছাতে পারেনি ইসরায়েলি সেনারা। এ ব্যর্থতার দায় আইডিএফের বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনারা কিবুৎজ বেরির বাসিন্দাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেনাদের দায়িত্ব ছিল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে তারা এটা করতে পারেননি। আবাসিক এলাকাটির বাসিন্দারা দীর্ঘ সময় ধরে নিজেদের নিরাপত্তার জন্য নিজেরাই লড়াই করেছেন। এদিকে ব্যর্থতার দায় স্বীকার করা ওই প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ ইসরায়েলিরা। বিশেষ করে কিবুৎজ বেরি এলাকার বাসিন্দারা বলছে, দায় এড়ানোর কোনো সুযোগ নেই। হামলার সাথে সাথে কেন সেনারা আসলো না? কেন সেখানে আমাদের একাকী নিরাপত্তাহীন করে রাখা হলো? এর কোনো উত্তর আমরা পাইনি। কেন এই ব্যর্থতা? সেই প্রশ্নের উত্তর তারা দেয়নি, কারণ তাদের কাছে এর কোনো জবাব নেই। প্রতিবেদনে উঠে আসে গোয়েন্দা তথ্য এবং ইসরায়েলি বাহিনীর অপ্রস্তুত থাকার বিষয়টিও। আকস্মিক ওই অভিযানে হতবিহল হয়ে পড়ে চৌকস হিসেবে পরিচিত ইসরায়েলি বাহিনীর সদস্যরা। ফলে দেখা দেয় সমন্বয়হীনতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, এই দায় প্রশাসনের শীর্ষ পদে থাকা সবার। এটা সত্য যে আমরা নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারিনি। এই ব্যর্থতার দায় শীর্ষ পর্যায়ে যারা রয়েছে তাদের সবার। কেন আমরা ব্যর্থ হলাম সেই বিষয়টি তদন্ত হওয়া উচিত। প্রধানমন্ত্রী নেতানিয়াহু থেকে শুরু করে সবার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত হওয়া দরকার, এমনকি আমার বিরুদ্ধেও। ইসরায়েলি সেনাদের অপারেশন কমান্ড হেডকোয়ার্টারে হামলা চালালো হামাস যোদ্ধারা। রাফার তাল আল সুলতানে চালানো হয় এই হামলা। বুধবার হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা। ভিডিওটিতে দেখা যায় মিলিটারি পোস্ট ছাড়াও রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের সামরিক যান ও সেনাদের লক্ষ্য করে। এছাড়া কমান্ড হেডকোয়ার্টারের হামলা কিভাবে পরিচালনা করছে হামাস সদস্যরা, ভিডিওতে দেখানো হয় তার বিস্তারিত। এদিকে বৃহস্পতিবার রাফা থেকে ছোড়া অন্তত 5টি রকেট ভূপাতিতের দাবি করেছে আইডিএফ। রাফা স্থল অভিযান শুরুর পর থেকেই ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি সেনারা। পালিয়ে যেয়েও রক্ষা পাচ্ছেন না ফিলিস্তিনিরা। নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে পলায়নরত গাজাবাসীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই দফায় দফায় জায়গা খালি করার নির্দেশনা তেল আবিবের। যদিও যুদ্ধবিরতি আলোচনার অনগ্রসর ভূমিকার জন্য তেল আবিবকেই দায়ী করছে ওয়াশিংটন।
খান ইউনিসের পর গাজা সিটি খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। নিরাপদ আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে আরও একবার অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে ছোটেন ফিলিস্তিনিরা, কিন্তু পালিয়ে গিয়েও যেন শেষ রক্ষা পেল না অসহায় এসব মানুষরা। ছুটতে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা, যাতে প্রাণ যায় অন্তত ৬০ জনের। এর আগেও বেছে বেছে ফিলিস্তিনিদের আশ্রয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। চলতি সপ্তাহে ইসরায়েলি বোমার তাণ্ডবে ধ্বংস হয়েছে স্কুলসহ বিভিন্ন শরণার্থী শিবির। হামাসের আশ্রয়ের অজুহাত দিয়ে বারবার টার্গেট করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তেল আবিবের এমন আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব চুপ থাকলেও সরব নেটোভুক্ত দেশ স্পেন। ইউক্রেনের জন্য স্পেন যা করেছে তা গাজার জন্যও করতে চায়, এবং সেটি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখেই। আমি মনে করি আমাদের শক্তি ও একতা সমন্বয়ের মধ্যেই নিহিত। দ্বিমুখী নীতির জন্য আমরা নিজেদের অভিযুক্ত হতে দিতে পারি না। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যে হামলা আরও জোরদার করেছে তেল আবিব। কয়েক দফার নির্দেশনার পরও আশ্রয় শিবিরগুলোতে থামছেই না ইসরায়েলি হামলা। যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহু প্রশাসনের আগ্রহ কম, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের। প্রায় সব আরব নেতাদের সাথে সাক্ষাৎ করেছি, যাতে গাজা ইস্যুতে একমতে পৌঁছাতে পারি। যুদ্ধবিরতি আলোচনায় আরও কিভাবে অগ্রসর হওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু সেখানে ইসরায়েলের সহযোগিতা কম ছিল। ইসরায়েলি প্রশাসনের গাজা সিটি খালি করার নির্দেশনার পর বাস্তুচ্যুত হয়ে ঘুরছেন অঞ্চলটির অন্তত 1,20,000 বাসিন্দা। অনিক রহমান, যমুনা নিউজ। দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার অভিযোগে আবারও ইসরায়েলি ব্যক্তি ও সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে 3 ইসরায়েলি নাগরিক, 4টি বসতি। এছাড়া কালো তালিকাভুক্ত করা হয়েছে একটি সংগঠনকে। লেহাভা নামের এই সংগঠন ইসরায়েলের সবচেয়ে বড় সহিংস চরমপন্থী সংগঠন হিসেবে পরিচিত, যার সদস্য সংখ্যা 10,000। সহিংসতা, বেসামরিকদের জন্য হুমকি, সম্পদ জব্দ এবং পশ্চিম তীরে নিরাপত্তার জন্য হুমকি তৈরি, এসব অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি বিভাগ। আবারও বোমা সরবরাহের ঘোষণায় নতুনভাবে আলোচনায় ওয়াশিংটন তেল আবিবের সুসম্পর্ক। মুখে মানবাধিকারের বুলি আওড়ালেও উপত্যকায় চালানো আগ্রাসনে নেতানিয়াহু প্রশাসনকে অন্ধভাবে সমর্থন দিচ্ছে বাইডেন সরকার। বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনীতিতে নিজ স্বার্থ অক্ষুণ্ণ রাখতেই এই পৃষ্ঠপোষকতা। গাজায় ঘরবাড়ি লক্ষ্য করে চলছে এই বোমাবর্ষণ। এলোপাতারি গুলিতে ঝাঁঝরা হচ্ছেন ফিলিস্তিনিরা। চোখের নিমিষেই গুড়িয়ে যাচ্ছে মাথা গোজার ঠাই। ইসরায়েলি আগ্রাসনে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রই আসছে যুক্তরাষ্ট্র থেকে। 1948 সালে ব্রিটেনের হাত ধরে ইহুদি রাষ্ট্রের জন্ম। শুরু থেকে এই দেশটির মিত্র যুক্তরাষ্ট্র। জন্মলগ্ন থেকে অর্থনৈতিক সহায়তা দিয়ে শক্তপোক্ত করেছে মোড়ল দেশটি। তবে তেল আবিবে সামরিক সহযোগিতার ঢল শুরু হয় 1973 সালে। 2008 সালে দেশটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশেষ আইনও বানায় যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, 1979 সালে দুদেশের মধ্যে হয় ক্যাম্প ডেভিড চুক্তি, যার আওতায় ইসরায়েলকে শুধু অর্থনৈতিক বা সামরিক সাহায্য নয়, সরাসরি কূটনৈতিক সহায়তা দিয়েও পাশে থাকবে যুক্তরাষ্ট্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? যুক্তরাষ্ট্রের ভাষ্য, যুগ যুগ ধরে অত্যাচারিত নিপীড়িত ইহুদিরা, তাই নিগৃহীত জাতির পাশে থাকতে চায় তারা। কিন্তু এতটাই কি সহজ এই সমীকরণ, তা মনে করেন না বিশ্লেষকরা। তারা বলছেন, সবই ভূ রাজনীতির খেলা। জ্বালানি সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের ওপর মার্কিন প্রশাসনের লোভ বহুকালের। অঞ্চলটিতে নিজেদের প্রভাব বিস্তারেই এত দহরম মহরম। ইসরায়েলের সব অবৈধ কাজের সহযোগী যুক্তরাষ্ট্র। গাজায় নির্বিচার মানুষ হত্যার পরও যুক্তরাষ্ট্র যেভাবে চুপ রয়েছে, তা নিশ্চিতভাবে নির্লজ্জ অবস্থান। ইসরায়েলের গণহত্যাকে বৈধতা দিতেই মার্কিন প্রশাসন তাদের অস্ত্র সরবরাহ করে আসছে। শুধু ভূ রাজনীতি নয়, মার্কিন রাজনীতিতে রয়েছে ইহুদি ব্যবসায়ীদের বড় প্রভাব। আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাকের মতো বহু সংগঠন যুক্তরাষ্ট্রের নির্বাচনে অর্থ ঢালে। অনেকেই বলেন, প্রচারণায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে এক প্রকার কিনেই রেখেছে মার্কিন রাজনীতিকদের। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে সেখানে কিয়েভকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে তারা অস্ত্র সহায়তাও দিচ্ছে। কিন্তু সেই আগ্রাসনই যখন ইসরায়েল চালাচ্ছে ফিলিস্তিনের উপর, বিপরীত দিকে অবস্থান যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটনের এসব আচরণ ভণ্ডামি আর দ্বৈত আচরণের প্রকাশ। প্রযুক্তিতে মারাত্মক দক্ষ ইসরায়েল, বেশ পারদর্শী কূটবুদ্ধিতেও। দুইয়ের সমন্বয়ে তারা বানিয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা মোসাদ, যা যুক্তরাষ্ট্রের হাতের লাঠি। তাছাড়া মার্কিন বাণিজ্যেও রয়েছে তেল আবিবের চোখ ধাঁধানো বিনিয়োগ, যা বাড়িয়েছে সে দেশের প্রতি পক্ষপাতিত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলকে $300 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বাদবাকি দেশকে দেয়া সমন্বিত সহযোগিতার তুলনায় 30% বেশি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ইসরায়েলি ভূখণ্ডে আবারও একগুচ্ছ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার হিজবুল্লাহর হামলায় দেশটির উত্তরাঞ্চলের অন্তত এক সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী IDF জানায় পশ্চিম গ্যালিলির কিবুৎজ কাবরি এলাকায় চালানো হয় এই হামলা। এর মধ্যে কয়েকটি রকেট ভূপাতিত করা হলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেশ কয়েকটি আঘাত হানে লক্ষ্যবস্তুতে। কয়েকটি বাড়ি ও গাড়ি বিধ্বস্ত হয় হিজবুল্লাহর ছোড়া রকেটে। এর আগে লেবাননেও ব্যাপক হামলা চালায় ইসরায়েল। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। গাজায় যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত, এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। নেটো সম্মেলনে হওয়া প্রেস কনফারেন্সে বাইডেন বলেন, তার লিখিত পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েল ও হামাস। এখন চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চলছে তৎপরতা। ইসরায়েলকে সমর্থন করেন এমন দাবি করার পাশাপাশি বাইডেন দেশটি যুদ্ধকালীন মন্ত্রিসভার সমালোচনা করেন। বলেন, এটি দেশের ইতিহাসে সবচেয়ে রক্ষণশীল মন্ত্রিসভা। 6 weeks ago, I laid out a detailed plan. কয়েক মাস ধরেই জিম্মিদের বাড়ি ফেরাতে আর মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 6 সপ্তাহ আগে আমি লিখিত একটি পরিকল্পনা দিয়েছিলাম। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও G7 দ্বারাও অনুমোদিত হয়েছিল। ইসরায়েল ও হামাস উভয়ই এখন তাতে একমত হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি হতে এখনো অনেক কাজ বাকি। আমি চুক্তি বাস্তবায়নে বদ্ধপরিকর। এই যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত। ভাষণ চলাকালে দর্শকদের দুয়ধ্বনির মুখে পড়লেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার দক্ষিণ ইসরায়েলের সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে হয় এ ঘটনা। জয়ী না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলে উপস্থিত জনতার তোপে পড়েন তিনি। এ সময় ভুয়া ভুয়া বলে দুয়ধ্বনি দেয় নেতানিয়াহু বিরোধীরা। প্রধানমন্ত্রীর বক্তব্য, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এবং জিম্মিদের ঘরে না ফেরানো পর্যন্ত আক্রমণ চালাবে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির পক্ষে বেশ কয়েকবার বড় বিক্ষোভ হয়েছে রাজধানী তেল আবিবে। কানাডায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির মন্ট্রিয়াল শহরে গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে নামে কয়েকশো বিক্ষোভকারী শহরের স্কয়ার ভিক্টোরিয়ায় জড়ো হয়। ক্যাথরিন সড়কের দিকে যাত্রা শুরু করে বিক্ষোভকারীরা। পথে মন্ট্রিয়াল পুলিশ তাদের বাধা দিলে হয় সংঘর্ষ। কয়েকটি ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়তে দেখা যায়। এছাড়া হয় হাতাহাতিও। এ ঘটনায় কেউ আহত কিংবা আটক হয়েছে কিনা তা জানায়নি পুলিশ। শনির দশা যেন পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। একের পর এক ভুল করে হচ্ছেন হাসির পাত্র। এবার শত্রুর সাথে বন্ধুকে গুলিয়ে ফেলে জন্ম দিলেন কৌতুকের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিন সম্বোধন করে বিতর্ক উস্কে দিলেন। এখানেই শেষ নয়, ভুলভাল বক্তব্যে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকেই বানালেন নিজের ভাইস প্রেসিডেন্ট। একই দিন বাইডেনকে সংগ্রাম করতে হয়েছে চিফ অফ স্টাফ উচ্চারণ করতে গিয়েও। প্রেসিডেন্ট থাকাকালীন গত 4 বছরে জো বাইডেনের ভুলভাল বলার তালিকা বেশ দীর্ঘ। নিয়মিতই ভুল শব্দের ব্যবহার আর অদ্ভুত কাণ্ডের কারণে শিরোনাম হতে হয়েছে 81 বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টকে। এবার যেন ছাড়িয়ে গেলেন আগের সব রেকর্ড। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই বানিয়ে ফেললেন পুতিন। অবশ্য প্রিয় বন্ধুকে শত্রু নামে সম্বোধনের কয়েক সেকেন্ড পরেই টনক নড়ে বাইডেনের। পরক্ষণেই ভুল শুধরে নেন। তবে ততক্ষণে তার এই কাণ্ড হয়ে গেছে হাসির খোরাক। একই দিন সন্ধ্যায় আবারও গুলিয়ে ফেলেছেন বাইডেন। এবার কমলা হ্যারিসের পরিবর্তে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাম নিলেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের। I wouldn't have picked Vice President Trump to be vice president. I think she was not qualified to be president. এখানেই শেষ নয়, মার্কিন প্রেসিডেন্টকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে চিফ অব স্টাফ বলতে গিয়ে। চিফ অব স্টাফের পরিবর্তে একবার কমান্ডার ইন চিফ উচ্চারণ করেছেন তিনি। অথচ রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এই পদে রয়েছেন স্বয়ং বাইডেনই। And so our military is where I'm following the advice of my commander in chief, the chief of staff of the military. নির্বাচনের আগে বয়স নিয়ে বেশ বিপাকেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তো সুযোগ পেলেই প্রার্থী হিসেবে বাইডেনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি ক্রমেই জোরাল হচ্ছে নিজ দলেও। এমন ঘরে বাইরে চাপেই যেন আরও বিপর্যস্ত মার্কিন প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
জার্মানির বিখ্যাত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সিইওকে গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে রাশিয়া। মার্কিন ও পশ্চিমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে এমন দাবি করেছেন সংবাদ মাধ্যম CNN। বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশিত হয়। বলা হয়, চলতি বছরের শুরুতেই রেইন মেটালের সিইও আর্মিন পেপারগারকে গুপ্ত হত্যার চেষ্টা চালায় মস্কো। তবে আগেই জার্মানিকে সতর্ক করায় এটি রুখতে সফল হয় দেশটির নিরাপত্তা বাহিনী। রেইন মেটাল ইউক্রেনের জন্য গোলাবারুদ, সামরিক যান তৈরি করে। বিশ্বের অন্যতম শীর্ষ আর্টিলারি এবং ট্যাঙ্ক শেল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ইউক্রেনে কারখানা তৈরির ঘোষণাও দিয়েছিল। নেটোর সদস্যপদ পাওয়ার খুব কাছেই রয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনে নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাথে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেন লক্ষ্যের খুব কাছে রয়েছে। চূড়ান্ত সদস্যপদ পেতে এখন শুধু দরকার নেটোর আনুষ্ঠানিক আমন্ত্রণ। যদিও সামরিক জোটটির পক্ষ থেকে ইউক্রেনকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুবই কাছে রয়েছি। আমার ধারণা এখন পরবর্তী ধাপ হচ্ছে আমন্ত্রণ পাওয়া। অবশ্য চূড়ান্ত সদস্য হতে ইউক্রেনের যুদ্ধ বন্ধ হতে হবে। আমি আশা করি দ্রুতই যুদ্ধে আমাদের বিজয় হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানের স্পিকার বাঘের কালিবাফ। সেন্ট পিটার্সবার্গে চলমান ব্রিক্স ফোরামের বৈঠকে অংশ নিতে রাশিয়া সফর করছেন কালিবাফ। সেখানে বৈঠক করেন দুই নেতা। এ সময় আলোচনা হয় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে। রাশিয়া ইরান কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বৈঠকে ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বের প্রশংসাও করেন পুতিন। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রভাবের সমালোচনা করেন দুই নেতা। ভারতে বন্যায় বিপর্যস্ত আসাম রাজ্য জুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 84 জনে। কর্তৃপক্ষ জানিয়েছে, পানিবন্দী অন্তত 14 লাখ মানুষ। রাজ্যের 35টির মধ্যে 26টি জেলায় বন্যা কবলিত। সবচেয়ে ক্ষতির শিকার নাগাঁও জেলা। এদিকে 1 লাখের বেশি মানুষ ঠাঁই নিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর পানি। ব্রহ্মপুত্রের পাশাপাশি স্থানীয় নদীগুলোর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপরে। রাজ্য সরকার জানিয়েছে, উপদ্রুত এলাকায় ত্রাণ সরবরাহ পাঠানো হচ্ছে। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে কঠিন হচ্ছে দুর্গতদের কাছে পৌঁছানো। এদিকে আসামের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। চলমান বন্যায় পার্কটির অন্তত 174টি প্রাণী মারা গেছে। এর মধ্যে 10টি বিরল প্রজাতির এক শিং বিশিষ্ট গন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে পার্ক কর্তৃপক্ষ। এছাড়াও প্রাণ গেছে বিভিন্ন প্রজাতির কমপক্ষে 160টি হরিণের। বন্যার পানি থেকে উদ্ধার করা হয়েছে হাতিসহ 135 প্রাণীকে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বেশ কয়েকটি প্রাণী। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিতে তলিয়ে আছে পার্কের বিভিন্ন অংশ। ডুবে গেছে 46টি ফরেস্ট ক্যাম্প। আসামের ওই পার্কটি 2500-এরও বেশি বিরল প্রজাতির এক শিং বিশিষ্ট গন্ডারের আবাসস্থল। এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকেই টানা বৃষ্টির কবলে মুম্বাই সহ আশেপাশের এলাকা। বৃহস্পতিবার থেকেই তা পরিণত হয় ভারী বৃষ্টিতে। গেল 24 ঘন্টায় 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে থানে এবং নাভি মুম্বাই এলাকায়। তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। এদিকে ভারী বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে শহর জুড়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থগিত মুম্বাই বিমানবন্দরের কার্যক্রম। সময় পিছিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ফ্লাইটের। যাত্রীদের করা হয়েছে সতর্ক। ভয়াবহ ভূমিধসে নেপালের ত্রিশুলী নদীতে ভেসে গেছে 2টি যাত্রীবাহী বাস। এই ঘটনার পর নিখোঁজ বাস দুটির 63 যাত্রী। শুক্রবার নেপালের মধ্যাঞ্চলে মদন আশ্রিত হাইওয়েতে স্থানীয় সময় রাত 3:30 নাগাদ ঘটনা হয়। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভূমিধসে রাস্তা থেকে ছিটকে নদীতে পড়ে যায় 2টি বাস। মুহূর্তে যাত্রীসহ পানিতে তলিয়ে যায় 2 বাসের সব যাত্রী। এর মধ্যে 3 জন আরোহী বাসের জানালা দিয়ে পানিতে লাফ দেয়। পরে তাদের উদ্ধার করা হয়। ভয়াবহ এই ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধার অভিযান। তবে এখনও কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশঙ্কা, নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই। মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল।
ভয়াবহ আগুনে পুড়ে গেছে ফিলাডেলফিয়ার একটি বহুতল ভবন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:30টার দিকে এই ঘটনা হয়। এতে আহত হয় কমপক্ষে 3 জন। আগুনের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের কর্মীরা। অর্ধশতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। তীব্রতা বেশি থাকায় দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ওই ভবনটি। এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। অক্সিজেন ট্যাঙ্ক ও রঙের প্যালেট নিয়ে সমুদ্রের নিচে ছবি আঁকা। অদ্ভুত এই কাজটি করেন ক্রাইমিয়া উপদ্বীপের শিল্পী পিয়েতর দোতসেনকার। খুব সহজেই নজর কেড়েছেন শিল্পরসিকদের। ব্যতিক্রমী শিল্পীর আঁকা ছবি দেখতে প্রতিদিনই ভিড় জমান বহু দর্শনার্থী। একদিন নিজের নামে সমুদ্রের গভীরেই প্রদর্শনীর আয়োজন করতে চান এই পিয়েতর। সাগরের 10 ফিট গভীরে চলছে ছবি আঁকার কাজ। নানা রঙে রঙিন হয়ে উঠছে শিল্পীর ক্যানভাস। রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়া উপদ্বীপের সুদাক শহরের বাসিন্দা পিয়েতর দোতসেনকার। প্রচলিত পদ্ধতি ছেড়ে এভাবেই পানির নিচে ছবি আঁকেন তিনি। গভীর পানির নিচের পরিবেশ, সেখানে বাস করা নানা জলজ প্রাণী কিংবা পানির নিচে হারিয়ে যাওয়া সব বস্তুই তাকে ছবি আঁকার প্রেরণা দেয়। তিনি মনে করেন শুধুমাত্র একজন প্রকৃত শিল্পী পানির নিচের জগতের আসল রং বুঝতে পারবেন, যা অন্য সবাই ধরতে পারে না। পানির নিচে দীর্ঘ সময় ধরে ছবি আঁকার কোনো সুযোগ নেই, কারণ প্রথমত অক্সিজেন স্বল্পতা, দ্বিতীয়ত ছবি আঁকার বিষয়বস্তুর হারিয়ে যাওয়ার সম্ভাবনা। তাই পিয়েতর বেছে নিয়েছেন আলাপ্রিমা পদ্ধতি, যার অর্থ প্রথম চেষ্টাতেই কাজ সম্পন্ন। পানির নিচে সবকিছুই নীলচে সবুজ, কোনো কিছুর আসল রং চেনা কষ্টকর। সামনে যে বস্তু থাকে তার রং আমার প্যালেটের সাথে মিলিয়ে নেই। একজন শিল্পীর জন্য রঙের এই আলো আধারী খেলা ধরাটা সহজ বলে আমার ধারণা। পানির নিচে আঁকা ছবি পানির বাইরে নিয়ে আসলেই তা উজ্জ্বল বর্ণ ধারণ করে। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। পানির নিচে দোতসেনকারের সাথে থাকেন একজন সহায়ক। তার কাজ অক্সিজেনের লেভেল পর্যবেক্ষণ করা ও নির্দিষ্ট সময় পর পানির উপরে চলে আসার নির্দেশনা দেয়া। এই নির্ধারিত সময়ে শিল্পকর্ম শেষ করতে দোতসেনকার তুলির বদলে ব্যবহার করেন প্যালেট নাইফ। পানির নিচে তুলি দিয়ে ছবি আঁকা সম্ভব না, চারপাশের রং ছড়িয়ে যায়। তেল রং দিয়েও এই ধরনের ছবি আঁকা যায় না। রং বুঝতে প্যালেট নাইফই সবচেয়ে কার্যকরী। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে দোতসেনকারের ছবি আঁকার ভিডিও। তার কাজ সরাসরি দেখতে রীতিমতো ভিড় জমান উৎসুক জনগণ। ব্যাপারটা রোমাঞ্চকর। পানির নিচে এমন প্রদর্শনী আগে কখনো দেখিনি। ছবিগুলো খুবই উজ্জ্বল ও জীবন্ত। পিয়েতর দোতসেনকার সরাসরি পানির 10 ফিট গভীরে যায় ও ছবি আঁকে। নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতাম না, সে আসলেই পারদর্শী। এবছরের ফেব্রুয়ারি থেকে সমুদ্রে পানির নিচে ছবি আঁকা শুরু করেছেন পিয়েতর দোতসেনকার। এরই মধ্যে এঁকেছেন অনেক ছবি। পানির নিচেই সেগুলোর প্রদর্শনী করতে চান তিনি। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডেস্ক কাজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।